সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ চলছে, আর আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। রাফা শহরে ইসরায়েলের আগ্রাসন মারাত্মক পরিণতি বয়ে আনবে, ইসরায়েলকে হুঁশিয়ারি হামাসের। এরপর জানাবো রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। আরও থাকবে ভারতের লোকসভা নির্বাচন, তৃতীয় দফার ভোটে পশ্চিমবঙ্গে অশান্তি, বোমা নিক্ষেপ ও মারধর, ভারত জুড়ে আতঙ্ক। এবং সর্বশেষ থাকবে পঞ্চমবারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাফা শহরে ইসরায়েলের আগ্রাসন মারাত্মক পরিণতি বয়ে আনবে, হামাসের হুঁশিয়ারি। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে যদি ইহুদিবাদী ইসরায়েল কোনো ধরনের আগ্রাসন চালায়, তাহলে দখলদার সেনাদের জন্য তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। সংগঠনটি সুস্পষ্ট করে বলেছে, রাফা শহরকে সুরক্ষা দেওয়ার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। গতকাল ফিলিস্তিনে এই প্রতিরোধকামী সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, রাফা শহরে যে কোনো ধরনের আগ্রাসন দখলদার সেনাবাহিনীর জন্য পার্কে বেয়ার্ডোর মতো হবে না। আল কাসাম ব্রিগেডের নেতৃত্বাধীন সাহসী যোদ্ধারা আমাদের জনগণকে রক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসনের পরিকল্পনা নিয়েছে তা থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, ইহুদিবাদী বাহিনী রাফা শহরে অভিযানের যে প্রস্তুতি নিয়েছে তাতে তারা মূলত ছোট্ট এই শহরে অবস্থান নেওয়া বেসামরিক ও অসহায় নারী শিশুকে হত্যার কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল ইহুদিবাদী বাহিনী রাফা শহরের পূর্বাঞ্চল থেকে কয়েক লাখ মানুষকে সরে যাওয়ার নির্দেশনা জারি করেছে। পুরো গাজা উপত্যকার মোট জনগোষ্ঠী 23 লাখের কাছাকাছি। সেখানে শুধুমাত্র এই রাফা শহরেই প্রায় 17 লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন। ঘনবসতিপূর্ণ এই শহরে আগ্রাসন না চালাতে আন্তর্জাতিক অঙ্গন থেকে ইসরায়েলকে বারবার সতর্ক করা হয়েছে। রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। রাতভর হামলার পর রাফা সীমান্ত ক্রসিং এর গাজা অংশের পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইসরায়েল। আজ গাজার লাইফলাইন খ্যাত এলাকাটি দখলের পর সেখানে আর্টিলারি সহ বিপুল ইসরায়েলি সেনা অবস্থান নিয়েছে। যে কোনো সময় বড় ধরনের অভিযানের উদ্দেশ্যে সেনাবহরটি জনবসতির দিকে এগোনোর আশঙ্কা করা হচ্ছে। আরব নিউজ ও আল জাজিরা জানায়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও রাফায় অভিযানের অনুমোদন দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই রাতের অন্ধকারে রাফায় ঢুকে পড়ে ইসরায়েলি ট্যাঙ্ক। এ সময়কার ভিডিও ফুটেজ সম্প্রচার করে মিশরের আল কাহেরা টেলিভিশন। ওই ফুটেজে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া ট্যাঙ্ক এবং হেলিকপ্টারের শব্দ শুনতে পাওয়া যায়। মিশরের একজন কর্মকর্তা জানিয়েছেন, দেখে মনে হচ্ছে স্বল্প পরিসরে অভিযান চালানো হবে। অভিযান শেষে সৈন্য। ভারতের লোকসভা নির্বাচন, তৃতীয় দফার ভোটে পশ্চিমবঙ্গে অশান্তি, বোমা নিক্ষেপ ও মারধর। ভারতের চলমান লোকসভা নির্বাচনে আজ তৃতীয় দফায় 93টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। ভোট হওয়ার কথা ছিল 94টি আসনে, কিন্তু 16টি বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন। অন্যদিকে মধ্যপ্রদেশের বেতুলে দ্বিতীয় দফায় ভোট হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে বিএসপি প্রার্থীর মৃত্যুর পর সেখানে তৃতীয় দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে কাশ্মীরের অনন্তনাগ রাজৌরির ভোট গ্রহণ পিছিয়ে দেয় কমিশন। আজ যে 93 আসনে ভোট হচ্ছে সেখানে বিজেপি খুবই শক্তিশালী। গতবার এই 93 আসনের মধ্যেই বিজেপি পেয়েছিল 72টি। গুজরাটের সব আসনে জিতেছিল বিজেপি, সেই গুজরাটে আজ ভোট হচ্ছে। এছাড়া মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, গোয়া, ছত্তিশগড়, মহারাষ্ট্র, দমন, দিউ, দাদরা নগর হাভেলিতে ভোট হচ্ছে। পঞ্চমবারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। আজ স্থানীয় সময় দুপুর 1টার দিকে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে সুসজ্জিত ওই সেন্ট অ্যাড্রেড হলে শপথ নিয়েছেন তিনি। গত মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে 87% ভোট পেয়ে জয়ী হওয়ার পর আজকের শপথ গ্রহণের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হলেন 71 বছর বয়সী এই নেতা। সরকারি বেসরকারি সব টেলিভিশন চ্যানেল সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠান সম্প্রচার করেছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে রুশ সরকারের সব উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের নিমন্ত্রণ করা হয়েছিল। মস্কোতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত পিয়েরে লেভিকেও নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল এবং তিনি উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ইউক্রেনের সামরিক অভিযান ঘিরে ব্যাপক তিক্ততা চলছে প্যারিস এবং মস্কোর মধ্যে। তবে পোল্যান্ড, জার্মানি এবং চেক রিপাবলিকের রাষ্ট্রদূতদের অনুষ্ঠানে দেখা যায়নি। 3 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের রুশ বাহিনীর অন্যায় অভিযানের প্রতিবাদ হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজ নিজ রাষ্ট্রদূতদের না যাওয়ার
নির্দেশ দেওয়া হয়েছে। 1996 সালে সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে যোগ দেন ভ্লাদিমির পুতিন। পরে তৎকালীন রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের বদন্যয় 1999 সালে প্রথমবারের মতো রাশিয়ার অস্থায়ী প্রেসিডেন্ট হন তিনি। ওই বছর পুতিনের হাতে ক্ষমতা অর্পণ করে রাজনীতি থেকে অবসরে গিয়েছিলেন ইয়েলৎসিন। পরে 2000 সালের প্রেসিডেন্ট নির্বাচনে 53% ভোট পেয়ে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জেতেন পুতিন। 2004 সালের নির্বাচনে 71.3% ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট হন। যুক্তরাষ্ট্রের মতো রাশিয়ার সংবিধানেও কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকার অনুমতি ছিল না। তাই 2008 সালের নির্বাচনে নিজের বিশ্বস্ত অনুসারী দিমিত্রি মেদভেদেভকে তিনি প্রার্থী হিসেবে দাঁড় করান এবং নিজে প্রধানমন্ত্রী প্রার্থী হন। সেই নির্বাচনে মেদভেদেভ এবং পুতিন উভয়ই জয়ী হয়েছিলেন। কিন্তু 2012 সালের নির্বাচনে ফের জয়ী হয়ে প্রেসিডেন্টের মেয়াদকাল 4 বছর থেকে 6 বছরে উন্নতি করেন এবং 2 বছরের বারের বেশি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা না করার যে বাধ্যবাধকতা ছিল তা বাতিল করেন। পরে 2018 সালের নির্বাচনেও জয়ী হন তিনি। রাশিয়া এ পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময় প্রেসিডেন্টের পদে থাকার রেকর্ডের মালিক সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন। টানা 28 বছর ক্ষমতায় ছিলেন তিনি। শপথ গ্রহণের পর এবারের মেয়াদ সম্পন্ন করতে পারলে স্ট্যালিনকে পেছনে ফেলতে সক্ষম হবেন পুতিন।